আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। কারণ তোমরা এখন আর এইচএসসিতে পড়ুয়া শিক্ষার্থী না, তোমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ, এখন তোমাদের সবচেয়ে বড় রকমের একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া সাবজেক্ট চয়েস বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন। এই সাবজেক্ট চয়েসটা আমরা কিভাবে দিব? ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চান্স পেয়ে গেছি। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আমি যখন তোমাদের জায়গায় ছিলাম তখন আমিও কিন্তু এই সাবজেক্ট চয়েস বিষয়টা নিয়ে প্যারায় ছিলাম। আমি বুঝতে পারিনি যে আসলে বিষয়টা কি বা কি হবে, বাট এখন তো ওই জিনিসটা আমি পার করে এসেছি, আমি তোমার সাথে খুব ইজিলি শেয়ার করতে পারবো। সাবজেক্ট চয়েস মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তুমি কোন কোন সাবজেক্টে পড়তে পারবা এর একটা লিস্ট তোমাকে দেওয়া হবে। অর্থাৎ তুমি যে মার্কসটা পেয়েছো না, সেই মার্কসের উপর বেসিস করে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যাও এবং সেখানে গিয়ে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা, তখন দেখবা অনেকগুলা সাবজেক্ট তোমার এখানে নাই, কারণ তুমি ওই সাবজেক্টগুলো পাওয়ার জন্য যে নাম্বার বা যোগ্যতা দরকার ওইটা তোমার নাই। আর যাদের আছে তারা হচ্ছে সবগুলা সাবজেক্টেই চয়েস দিতে পারবা। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে তুমি 1 2 3 4 করে 40টা বা 45টা সাবজেক্ট থাকে, তুমি সবগুলা সাবজেক্টে চয়েস দিতে পারবে যে আমি এইটাতে পড়বো, এইটাতে পড়বো, এইটাতে পড়বো। সো এইভাবে যখন তুমি ক্রনোলজিক্যালি দিবা, এই সাবজেক্ট চয়েসগুলো দেওয়ার পর তোমাকে হচ্ছে ভাইবার জন্য ডাকা হবে। এখন অনেকেই বলে যে ভাইয়া ভাইবাতে ডাকা হলে আমি কি কুটশুট পড়ে যাব? ভাইবাতে কি হবে? আমাকে কোন ধরনের প্রশ্ন করা হবে? আমাকে কি সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হবে? আমাকে কি ইংরেজি থেকে প্রশ্ন করা হবে? কিচ্ছু না। ওই যে ভাইবাটা হচ্ছে নামমাত্র একটা ভাইবা। তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, চান্স পাওয়ার পরে যে সাবজেক্ট চয়েসটা দিবা, তুমি কোন সাবজেক্টে পড়বা এটা ডিটেক্ট করতে হবে না, এটা তো সিলেক্ট করতে হবে। সো তুমি যেই দিন হচ্ছে সাবজেক্ট চয়েস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইবা দেওয়ার জন্য যাবা, তখন হচ্ছে তারা তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি যেই সিরিয়ালটা দিয়েছো, এই সিরিয়ালের মধ্যে এই সাবজেক্টগুলো আগেই শেষ হয়ে গিয়েছে, এখন এই 3-4টা সাবজেক্ট তোমার আয়ত্তের মধ্যে আছে, তুমি কোনটা নিতে চাও? আমি তোমাকে বলি, আমি যেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমি আমার 21 নাম্বার সাবজেক্ট চয়েস যেটা দিয়েছিলাম, এই সাবজেক্টে ভর্তি হয়েছিলাম। আমি কিন্তু ক্রিমিনোলজিতে ভর্তি হয়েছিলাম বি ইউনিটে। সো সেই ক্ষেত্রে ওইটা কোনো ব্যাপারই না যে তুমি প্রথমে কোন সাবজেক্টটা দিয়েছো, সেকেন্ডে কোনটা দিয়েছো। ওই তৎকালীন সময় যখন তুমি ভাইবাতে যাবা, সেখানে অনেকগুলো টিচার বসে থাকবে, তুমি ভিতরে যাবা, যাওয়ার পর তোমার রোল ডাকা হবে। রোল ডাকা হলে তুমি ভিতরে গেলে হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কোন সাবজেক্ট নিবা। তখন তুমি বললা যে আমাকে হচ্ছে সোশ্যোলজি দিয়ে দেন, আইন বিভাগ থাকলে আইন বিভাগ দেন, রাষ্ট্রবিজ্ঞান থাকলে রাষ্ট্রবিভাগ দেন। সো তুমি যখন এই সাবজেক্টগুলোর কথা বলবা, ওইগুলো যদি খালি থাকে, তখন টিচার ওই খাতার মধ্যে একটা টিক চিহ্ন দিয়ে তোমাকে বলবে যে তুমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গিয়ে ভর্তি হও, তুমি ল ডিপার্টমেন্টে ভর্তি হও, তুমি ইংরেজিতে ভর্তি হও, তুমি সোশ্যোলজিতে ভর্তি হও। তখন তারা তোমাকে বলে দিবে যে তুমি এই সাবজেক্টে যে পড়াশোনা করো, এইটাই হচ্ছে ভাইবা। সো ভাইবার জন্য কুটশুট পরে একবারে ফর্মাল হয়ে যাওয়ার কিছু নাই, তুমি র্যান্ডমলি গেলে জাস্ট হচ্ছে সাবজেক্টটা আনার জন্য তুমি ভাইবাতে যাবা। এইটা হচ্ছে একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এই সাবজেক্ট চয়েসের মধ্যে কিন্তু যে আমাদের ভাইবাটা চলে আসছে। সো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে ভাইয়া আমার মেরিট পজিশন অনুযায়ী আমি কোন সাবজেক্টটা পাবো। সো এটা নিয়ে আমি একটু অনুমান ভিত্তিক কিছু কথা বলবো, কারণ এটা প্রতি বছর ভেরি করে। দেখো, তুমি যদি হচ্ছে তোমার মেরিট পজিশন 1 থেকে 150-র মধ্যে থাকে, কি বলছি দেখো, তোমার মেরিট পজিশন 1 থেকে 150-র মধ্যে থাকলে তুমি যেই সাবজেক্টগুলো পেতে পারো সেটা হচ্ছে ল ডিপার্টমেন্ট। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম দিকে সারিতে থাকে, সবার টার্গেট থাকে সে ল নিয়ে পড়বে। সো প্রথমে যারা থাকে তারা কিন্তু ল ডিপার্টমেন্টটা নিতে যাবে। তারপর হচ্ছে ল, ইংরেজি, ইকোনমিক্স, আইআর, এই 4টা সাবজেক্ট প্রথম 1 থেকে 150-র মধ্যে যারা আছে তাদের একটা ডিমান্ড থাকে যে এই 4টা সাবজেক্ট নিবে। বাট তার আগে বলে রাখি, প্রথম 100 থেকে 120-এর মধ্যেই কিন্তু ল ডিপার্টমেন্টটা শেষ হয়ে যায়। তারপর পরেই অর্থনীতি এবং হচ্ছে তোমার ইংরেজি নিয়ে অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট হচ্ছে মুভ করে। সো ইংরেজি এবং অর্থনীতি মনে করো যে শেষ হয়ে যায় 200-250-র মধ্যে। তারপর যে জিনিসটা থাকে আইআর বড় জোর হচ্ছে 250 থেকে 280 পর্যন্ত যায়। সো 280-র মধ্যে এই 3-4টা সাবজেক্ট শেষ হয়ে যায়। সেটা হচ্ছে ইকোনমিক্স, তারপর হচ্ছে অর্থনীতি, তারপর হচ্ছে ইংরেজি, তারপর হচ্ছে যেটা বললাম আইআর। এই 4টা সাবজেক্ট 280 থেকে 300-র মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে যে সাবজেক্টটা নিয়ে টানাটানি লাগে সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। 300-র কাছাকাছি আসা পরেই কিন্তু শিক্ষার্থীরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে হচ্ছে অনেক তোড়জোড় করে যে আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়বো। রাষ্ট্রবিজ্ঞানের সাথে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ যাদের মেরিট পজিশন 300 থেকে 450 আছে তারা কিন্তু এই সাবজেক্টগুলো নেয়। 450-র পর থেকে তুমি তোমার মেরিট পজিশন যদি 1000 খানিক হয়, 1200 হয়, তুমি দেখবা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগটা তুমি পাবা। তোমরা যারা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ নিয়ে পড়তে যাচ্ছ, তোমরা এর মধ্যে থেকে নিয়ে নিতে পারবা। এবং আমি
বলি রাষ্ট্রবিজ্ঞান এবং পাবলিক এডের পরে সোশ্যোলজি ক্রিমিনোলজি এই দুইটা জিনিস নিয়ে টানাটানি শুরু হয়। সোশ্যোলজি ক্রিমিনোলজি সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে, সোশ্যোলজি ক্রিমিনোলজি সোশ্যাল ওয়েলফেয়ার IER, ঠিক আছে, IER নামে একটা সাবজেক্ট আছে, ওইটারও ভালো হাইপ আছে। ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এই সবগুলো সাবজেক্ট আশা করি হচ্ছে তোমার মেরিট পজিশন যদি 600 থেকে 1200-1300-র মধ্যে থাকে, অর্থাৎ যখন দেখবা 500 পর্যন্ত হচ্ছে পাবলিক এড এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে নিছে, তারপরেই কিন্তু যেই 1000 পর্যন্ত অর্থাৎ 600 থেকে 1000 পর্যন্ত সোশ্যোলজির স্টুডেন্টরা হচ্ছে মুভ করে, ক্রিমিনোলজির স্টুডেন্টরা মুভ করে, IER এর স্টুডেন্টগুলো মুভ করে। তারপরে তুমি বাবা 1000-এর উপরে যখন যাবা তখন দেখবা যে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারটা পেয়ে যাবা। তারপর তুমি হচ্ছে পাচ্ছ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারের পাশাপাশি বা সোশ্যাল ওয়েলফেয়ার, বাংলা, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো কিন্তু হচ্ছে তোমার মেরিট পজিশন যদি 1200, 1300, 1500 থাকে তাহলে তুমি এগুলো পাবা। হিস্ট্রি, তারপর হচ্ছে বাংলা, তারপর হচ্ছে তোমার সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে, এই সাবজেক্টগুলো কিন্তু তুমি এর মধ্যে পেয়ে যাবা। তার একটু উপরে যাদের মেরিট লিস্ট 1500 থেকে 2000 আছে, তোমাদের জন্য আছে, ধরো তোমাদের জন্য আছে না, এই সিরিয়ালে যারা আছে তারা যেই সাবজেক্টগুলো পায় সেটা হচ্ছে পালিয়ান বুদ্ধিস্ট, তারপর ফার্সি, আরবি, ঠিক আছে, ফার্সি পায়, আরবি পায়, তারপর হচ্ছে পালিয়ান বুদ্ধিস্ট পায়, সংস্কৃত পায়। পিস অ্যান্ড কনফ্লিক্ট নামে একটা সাবজেক্ট আছে, এটা অনেক আগে থেকেও নিয়ে নেয়, যারা 1300-1400 থাকে পিস অ্যান্ড কনফ্লিক্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়। সো এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। এবং তোমরা যারা 2000-2100-2200 আছো, তোমরা চিন্তা করছো যে ভাইয়া আমি কোন সাবজেক্ট পাবো, তোমরা হচ্ছে পালিয়ান বুদ্ধিস্ট, তারপর হচ্ছে আমি যে সাবজেক্টগুলোর কথা বললাম, পালিয়ান বুদ্ধিস্ট পেতে পারো, ফার্সি সাহিত্য পেতে পারো, তারপর হচ্ছে আরবি পেতে পারো, সংস্কৃত পেতে পারো, ঠিক আছে, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। আবার তথ্য গ্রন্থাগার ব্যবস্থাপনা নামে হচ্ছে একটা সাবজেক্ট আছে, ওইটাও তোমরা পেয়ে যাবা। সো যারা অনেকেই বলতেছে যে ভাই আমার মেরিট পজিশন হচ্ছে 2700, ভাই আমার মেরিট পজিশন 2800, ভাই আমি 3000, আমি কি সাবজেক্ট পাবো? তোমার সাবজেক্ট পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে। এই কারণে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট গুচ্ছতে ভালো পরীক্ষা দিয়েছে বা ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ করেছে। সো অনেক স্টুডেন্ট চিন্তা করবে আমি গুচ্ছতে চলে যাই, আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটা ভালো সাবজেক্টে পড়বো, রাবিতে হচ্ছে অনেকের পরীক্ষা ভালো হয়েছে, গুচ্ছতে অনেকে ভালো করছে, সে চিন্তা করবে আমি জগন্নাথ ভার্সিটিতে যে ওই সাবজেক্টে পড়াশোনা করব। এই ক্ষেত্রে তোমাদের অনেক বেশি পরিমাণে সিট ভ্যাকেন্সি হওয়ার সম্ভাবনা আছে। সো তোমরা যারা হচ্ছে 2500, 2600, 2700 আছো, তোমাদেরকে কিন্তু ভাইবার জন্য ডাকা হবে। সো তোমরা সবাই সাবজেক্ট চয়েস দিবা, সাবজেক্ট চয়েস দেওয়া থেকে কেউ বিরত থাকবা না। সো তোমরা যারা এই সিরিয়ালগুলোর মধ্যে আছো এই সাবজেক্টগুলো পাবা, যারা শেষের দিকে আছো তারাও কিন্তু এখানে পাবা। এখন একটা কথা হচ্ছে স্টুডেন্টরা আমাকে বলে, সেটা হচ্ছে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেলাম বাট আমার সাবজেক্টটা তো ভালো আসে নাই, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো? এই টাইপের একটা কোয়েশ্চেন করা। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি অবশ্যই পড়বা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি যা জানতে পারবা, যে জিনিসগুলো সম্পর্কে তুমি ইন্ট্রোডিউস হতে পারবা, এইগুলো কিন্তু অন্য জায়গায় হওয়ার সম্ভাবনাটা খুব কম। আর ঢাকা ইউনিভার্সিটির কোনো সাবজেক্টই খারাপ না, প্রত্যেকটা সাবজেক্ট তুমি যদি হচ্ছে পালিয়ান বুদ্ধিস্টে পড়ো এবং ওইটাতে যদি মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে তো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার যদি হতে পারো, এর চেয়ে রেসপেক্টের জায়গা কোন জায়গায় আছে বাংলাদেশে বলো তো? সো সাবজেক্টটা বেশি ম্যাটার করে না, তুমি যদি তোমার মতো করে পড়তে পারো তাহলে যে কোনো সাবজেক্ট থেকে ভালো রেজাল্ট করতে পারবো। অনেকেই বলে যে ভাই আমার মেরিট পজিশন পিছে, সো আমার মেরিট পজিশন পিছে আমি কি করবো? দেখো আমি তোমাকে একটা উদাহরণ দিই, বাস্তবিক ব্যারিস্টার সুমনের নাম আমরা সবাই শুনেছি, সে আমাদের ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং এর স্টুডেন্ট, বাট তার পেশনের জায়গা ছিল সে ব্যারিস্টারি করবে, সে কিন্তু বিদেশে পড়াশোনা করে সে ব্যারিস্টারি করছে। আবার তুমি দেখবা, আমি আমার এলাকার কথা বলি, আমার এলাকায় ডাচ বাংলা ব্যাংকের মধ্যে গিয়ে দেখি ইতিহাস ডিপার্টমেন্টের এক ছাত্র, সে ইতিহাসে পড়াশোনা করছে, ব্যাংকে পরীক্ষা দিছে, সিলেক্ট হয়েছে, দেন সে এখন ইতিহাস ডিপার্টমেন্টে পড়াশোনা করে ব্যাংকে জব করছে। আবার তুমি অনেককেই দেখবে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করে প্রশাসনে যাচ্ছে। তাহলে এটা কেমনে সম্ভব? একটু চিন্তা করে দেখো, বাংলাদেশে সাবজেক্ট ওয়াইজ কোনো চাকরি নেই। তুমি চিন্তা করছো আমি আইআরএ পড়লেই মনে হয় প্রশাসন ক্যাডারে ঢুকে যাবে, আমি আইআরএ পড়লেই মনে হচ্ছে পররাষ্ট্রতে চলে যাবো, যেহেতু আমি ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে যাচ্ছি। না ভাই, যেই সাবজেক্টই পড়ুক না কেন, সে যদি ওই বিসিএস এর পরীক্ষায়, চাকরির পরীক্ষায় ভালো করে, তাইলেই সে পাবে। এই যে লতে পড়লে এই হবে, ইংরেজিতে পড়লে ওই হবে, এইতে পড়লে ওই হবে, এইগুলো পুরোই বোগাস। ক্যাম্পাসে আসো, আমি তো আসি, আমি তো ক্যাম্পাসে আছি, আমি তো জানি এইগুলোর ভ্যালু কতটুকু। বাট হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টের দাম আছে, মানুষকে বলার ক্ষেত্রে ওই দামটা তুমি যখন কাউকে জিজ্ঞেস করবা যে কোন সাবজেক্টটা পড়ছো বাবা, যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে লতে পড়ছি, তো ওই ক্ষেত্রে মানুষ একটা অ্যাকসেপ্টেন্স দেয়। এবং টিউশনের ক্ষেত্রে তুমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা, তখন যখন তুমি ছাত্র হিসেবে টিউশন করাতে যাবা, তখন যদি তোমার সাবজেক্টটা ভালো হয়, সেই ক্ষেত্রে ভালো টিউশন পাওয়া যায় বা টিউশনের ক্ষেত্রে স্যালারিটা ভালো থাকে, এই একটা অ্যাডভান্টেজ। 2 নম্বর হচ্ছে মানুষের কাছে একটা অ্যাকসেপ্টেন্স পাওয়া যায়। বাট 3 নম্বর, আমরা যেটাকে প্রায়োরিটি দিই, এই সাবজেক্টে পড়লে মানে আমার লাইফ ঘুরে যাবে, পুরাই ভুগাস কথা। ঢাকা ইউনিভার্সিটির কোনো সাবজেক্টে পড়লেই যে তোমার লাইফ ঘুরে যাবে এমন না, পড়তে হবে। তুমি যদি বাংলাতে পড়ার মতো পড়তে পারো, তুমি সৌমিত্র শেখর ছাড়বা, দেখো সৌমিত্র শেখর স্যারের মতো হতে পারবা যদি বাংলার মতো পড়তে পারো, ঠিক আছে?
এবং দেখো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে, বর্তমানে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার তিনি কে? আখতারুজ্জামান স্যার। তিনি কিসের ছাত্র? ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার। তাহলে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার থেকে পরে উনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছেন। তাহলে তুমি বলতেই পারো তাহলে স্যার ল ডিপার্টমেন্টের এরা কোথায়? তাহলে হচ্ছে ফাইন্যান্সের এরা কোথায় গেল? ভালো ভালো ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্টের কোনো স্যার কেন ভিসি হলো না? সো এই ক্ষেত্রে যার যোগ্যতা যত বেশি তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি যে কোনো সেক্টরে। সো শুধুমাত্র তুমি একটা সাবজেক্টের দোয়া দিয়ে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, তুমি চিন্তা করবে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার পরে কি হবে, আমি ইসলামের ইতিহাস দিয়ে কি করবো? ওই ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতেছে, দেখো ওই স্যার ঢাকা বিশ্ববিদ্যালয় চালাইতেছে আমাদের ভিসি স্যার ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে পড়ে। সো তুমি এইটা কখনো ভাববা না যে আমি এই সাবজেক্টে পড়ি বলে আমি নিচে না, ঢাকা ইউনিভার্সিটিটা পড়ো, তুমি ঢাবিতে পড়ো, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কেউ যখন জিজ্ঞেস করবে তুমি কোথায় পড়াশোনা করবো, তুমি বলবা যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি আঙ্কেল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছর চান্স পেয়েছি, আমার মেরিট পজিশন এত ছিল। এইগুলো কেউ জিজ্ঞেস করে না। একবার যখন ঢাবিয়ান হয়ে গেছো তুমি, নাও ইউ আর বিকামিং ব্র্যান্ড, তুমি কিন্তু ব্র্যান্ড হচ্ছ, তোমার এলাকার সবাই তোমাকে নিয়ে গর্ব করবে। তোমার পাশের বাসার আন্টিরা যখন একটা উদাহরণ দিবে তোমার কথা বলবে যে তার মতো পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা, দেখ ওর মুখের ছেলে অমুকের মেয়ে কিন্তু ওই জায়গায় ক্লিক করতে পেরেছে। এইগুলো আমি একবার রিয়েল কথা বলছি, আমার সাথে ঘটেছে। সো তুমি ওইটা মাথায় রাখো, ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট নাও, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির একটা সাবজেক্ট নাও, সাবজেক্টে তেমন বেশি কিছু আসে না। তুমি বলবা আমি ফার্সি সাহিত্যে পড়ি ভাই, আমার লাইফ তো শেষ। আরে না, ফার্সি সাহিত্যে পড়ো তো কি হয়েছে? তুমি ফার্সিতে পড়ে যদি বিসিএস এ ফার্স্ট হো তুমি ফার্স্ট, ফার্সিতে পড়ে বিসিএস এ ফার্স্ট হলে তুমি ফার্স্ট। যে পোলা ল ডিপার্টমেন্টে পড়ছে ও যদি বিসিএস এ ভালো না করে, ওরা কি জোর করে না ভালো করা দিবে? সো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এইখান থেকে যে কোনো সাবজেক্টে পড়ে তুমি ভালো জায়গায় হিট করতে পারবা। সো তুমি কখনোই ডিসঅ্যাপয়েন্টেড হয় না যে ভাই আমি এই সাবজেক্ট পেয়েছি, ভাই আমার মেরিট পজিশন হচ্ছে 1100, ভাই আমার হচ্ছে 1015, ভাই আমার হচ্ছে 1730, ভাই আমার 1021, ভাই আমার 2315, ভাই আমার 913, আমার গুচ্ছতে তো ভাই হচ্ছে আমার এমন সাবজেক্ট আসবে যেটা বলার বাইরে। ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 3 নম্বর হয়েছি, ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 2 নম্বর হয়েছি, রাজশাহীতে আমি 15 হয়েছি। কিচ্ছু না। ঢাবির যে ক্যাম্পাসটা না, ওই ক্যাম্পাসের ফ্লেভারটাই বাংলাদেশের আর কোথাও নাই। এটা একটা ইতিহাস, তুমি এখানে আসলে সবাইরে পাবা। আরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর যে সেমিনারগুলো হয়, এই সেমিনারের মানুষগুলোই তো অন্য জায়গায় হচ্ছে পাওয়া যায় না, অন্য ইউনিভার্সিটিতে। তাদের কথাগুলো শুনলে কতটা লাভ হয়। আমি তোমাকে বলবো, তোমার যদি মাইন্ডসেট থাকে যে ভাই আমি অন্য কোথাও পড়বো, ঢাকা ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট নিয়ে পড়বো না, আমি তোমাকে হচ্ছে অভিনন্দন জানাচ্ছি, তুমি ভর্তি হও। বাট যারা আমার কথাটা বিশ্বাস করছে, আমি তোমাদের অনেককেই চিনি না, আমি আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে ছোট ভাই বোন মনে করে তোমাদেরকে বলছি, ঢাকা ইউনিভার্সিটিতে আসো, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসো। এইটা একটা ইতিহাস, এন্ড ইউ আর গোনা বি দ্য পার্ট অফ হিস্ট্রি অফ ঢাকা ইউনিভার্সিটি। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রির একটা অংশ হতে যাচ্ছ। সো সাবজেক্ট তোমার যেটাই আসে, ভাইবা দাও, ভর্তি হও। যেদিন তোমাদের ভাইবা হবে না, তোমাদের এই সাবজেক্ট চয়েসের পরে ভাইবার জন্য ডাকা হবে, ওই ভাইবার দিন আমি উপস্থিত থাকবো। আমার সাথে কথা বলবা। এই যে তুমি ভিডিওটা দেখছো, এই যে ছোট ভাই, এই যে ছোট বোন, তুমি ভাবছো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে আসলে আপনার সাথে দেখা হবে, যেদিন ভাইবা হবে ওই ভাইবার দিন আমি উপস্থিত থাকবো। আমার সাথে কথা বলে তুমি সাবজেক্ট নিতে যাবা। আরে ভাই ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় তুমি দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিডিও বানাই দেখে তো তুমি আমার ভিডিওতে এত প্রায়োরিটি দিছো। বাট আমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতাম, তুমি আমার কথাটাকে প্রায়োরিটি তত বেশি দিতে না। তখন আমার কথা শুনে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রায়োরিটি দিতে বেশি। সো ঢাকা ইউনিভার্সিটি সবার ফার্স্ট চয়েসে কেন থাকে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে এরকম একটা জায়গা যেখান থেকে নিজেকে ওইরকম ভাবে ফ্লারিশ করা যায়। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক কাজে লেগেছে, এবং যারা আমার ভিডিওসগুলো আগে দেখতাম তোমাদের জন্য অভিনন্দন, এবং খুব শীঘ্রই তোমাদের সাথে আমাদের ক্যাম্পাসে দেখা হচ্ছে। এবং যারা আমাদের প্রো ইচ্ছাদিনী টিমে কাজ করতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমরা সবাই মিলে একত্রে গ্রো করব, আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পর্কে জুনিয়রদের পরামর্শ দিবে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।